আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। আমার খুব প্রিয় স্নেহের শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা বাড়িতে থাকবো এবং সচেতন থাকবো। সচেতন থাকবো এই জন্য কারণ এখন শীতের সময় করোনা অনেক বেশি কি করছে, মানুষকে আক্রান্ত করছে। যেহেতু একে করোনা কি করে, ঠান্ডাতে বেশি করে মানুষকে আক্রান্ত করতো, আর এখন শীতের সময় ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি করব? সচেতন থাকবো, মোটা কাপড় পরবো, বাইরে বের হবো না প্রয়োজন ছাড়া, আর যদিও প্রয়োজনে বের হয় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। আর বাড়িতেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আমরা সরকার কর্তৃক যে নির্ধারিত সিলেবাস দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদেরকে পুনরায় ক্লাসগুলা করাচ্ছি। সেই প্রেক্ষিতে তোমরা কি করছো, নতুন করে আবারও ক্লাসগুলো দেখতে পাচ্ছ, তাই না? সেইখান থেকে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো মানব জাতি কবিতাটা নিয়ে। মানব জাতি কবিতাটা তোমরা এর আগেও পড়েছো, সরকার আমাদেরকে সেটা উপরে মূল্যায়নও দিয়েছে, মূল্যায়নের পড়াটা দিয়েছে, সেই জন্য আমরা আবারও পড়বো এবং অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দর করে লেখার চেষ্টা করবো, যেন কোথাও ভুল ভ্রান্তি না হয়। যেটুকু ভুল হওয়ার আশঙ্কা থাকতো সেটা যদি আমরা ক্লাস দেখে কি করতে পারি, সংশোধন করে নিতে পারি, তাহলে ভালো না? এই জন্য আমরা চেষ্টা করবো সংশোধন করে নেওয়া। আসো আজকে আমরা আলোচনা করি মানব জাতি। মানব জাতি কবিতাটা লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। ছবিতে যেটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আজকে তোমরা মানব জাতি কবিতা পড়ার পরে কি শিখবে একবার দেখে নাও। মানব জাতির মধ্যে বিদ্যমান ভিন্নতাগুলো লিপিবদ্ধ করতে পারবে। মানুষ তো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই না? কিন্তু এটা শুধু বাইরের একটা গঠন, ভেতরে কিন্তু সবাই এক। সেই সম্পর্কে আজকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো, লিপিবদ্ধ করতে পারবো ভিন্নতাগুলো। মানুষের প্রতি শ্রদ্ধার মনোভাব সম্পর্কে বর্ণনা করতে পারবো। আর কি পারবো, মানুষের অন্তর্গত সাধারণ বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে পারবো। এবার আসে আলোচ্য বিষয়। তোমরা খুব সুন্দর করে আলোচ্য বিষয়গুলো খাতায় উঠিয়ে নিবে। তাহলে আলোচ্য বিষয় লক্ষ্য করো, পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, বানান সতর্কতা, শব্দার্থ, ব্যাকরণ আর মূল্যায়ন, এগুলো হচ্ছে আমাদের আজকে পাঠের আলোচনার বিষয়বস্তু। তাহলে তোমরা খাতায় সব উঠিয়ে নাও। উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্যটা কি, কেন আমরা পড়বো এই পাঠটা? এই পাঠটা আমরা পড়বো এই কারণে, মানব জাতি যে হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মানুষের প্রতি সংবেদনশীলতা এবং সমমর্যাদা মনোভাব সৃষ্টি করে। অর্থাৎ মানব জাতি, পুরো মানব জাতিটার মধ্যে একটা নির্দিষ্ট জাতি, এই জাতিটা কি হচ্ছে, ধর্ম আছে, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মানুষ, আর সকলের প্রতি সংবেদনশীলতা এবং সমমর্যাদা মনোভাব সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা আজকের পাঠ্য মানব জাতি কবিতাটা পড়বো। তাহলে উদ্দেশ্য আমরা জানতে পারলাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কি করতে হবে, সংবেদনশীলতা এবং সমমর্যাদা মনোভাব সৃষ্টি। এবার আসি কবি পরিচিতিতে। আমাদের আজকের কবির নাম কি? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাহলে 1882 সালে কোথায়? কলকাতার খুব কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেছে। উপাধি, বৈচিত্র্যপূর্ণ লেখার জন্য, ছন্দের কবিতা রচনা করার জন্য তাকে ছন্দের জাদুকর হিসাবে খ্যাতি লাভ করেছে। অর্থাৎ তার উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। কর্মজীবন, প্রথমে তিনি ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন, পরবর্তীতে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাহিত্য সাধনা বলে দেখি, তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ বিভিন্ন ভাষা জানতেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য রচনা বেনু ও বিনা, কুহুকিকা, বিদায় আরতি, অভ্র আবির। 1922 সালে কলকাতার মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু হয়। অভ্র আবির থেকে কিন্তু তোমাদের এই মানব জাতি কবিতাটা চয়ন করা হয়েছে। এবার আসি পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি, আজকের আমাদের পাঠ কি? মানব জাতি। মানব জাতি কবিতাকে অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। তাহলে আমরা মূল কবিতা দেখতে পাবো জাতির পাতি। এই পৃথিবীটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের বাসভূমি। এই ধরনের স্নেহ, ছায়া এবং একই সূর্য এবং চাঁদের আলোয় লালিত হচ্ছে মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সবার সমান। বাইরের চেহারার মানুষের সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং একই।
সবার শরীরে প্রবাহিত হচ্ছে রক্তের লাল রং। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইরে যেইটাই থাকুক না কেন আমরা কি করবো, ভেতরটা আমাদের সবার এক, সবার রক্তের রং এক। আর আমাদের মধ্যে যে অনুভূতি শক্তিটা, শীতলতা, উষ্ণতা, তৃষ্ণা, ক্ষুধা, এই সমস্ত কিছু কিন্তু একই রকম। এটা বাইরে যেমনই যার হলো ভেতরে প্রত্যেকটা মানুষের একই। আমরা হলো বাইরেটাকে করতে পারি, ভেদাভেদ করতে পারি, কিন্তু ভেতরে আমরা একই জাতি, সেটা হচ্ছে আমরা মানুষ জাতি। আজ মানুষ কি করছে জাতি ভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, বংশ কৈলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেকে কি করছে, পরিচয়টাকে সংকীর্ণ এবং গণ্ডিবদ্ধ করে দিচ্ছে। অর্থাৎ খুব ক্ষুদ্র পরিসরে নিজেকে কি করছে, উপস্থাপন করছে। অর্থাৎ হচ্ছে আমি একাই, আমি, আমার সাথে আর কেউ আশেপাশে কেউ নেই। কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে, জাতিভেদ, ধর্মভেদ, গোত্র, এগুলো কিন্তু আমরা হলো জন্ম থেকে পাইনি। বংশ কৈলিন্য এগুলো হচ্ছে আমরা কৃত্রিম নিজেরাই কিন্তু তৈরি করছি, নিজেদের একটা নির্দিষ্ট পরিচয় করছে এবং এই গণ্ডিটা সংকীর্ণ করে ফেলছি। কিন্তু গোটা দুনিয়ার সাথে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তার মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। আমরা আমাদের মূল পরিচয়, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে জন্মসূত্রে আমরা কিন্তু মানুষ, এবং আমরা হচ্ছে মানুষ জাতি। আমাদের একটা নির্দিষ্ট জাতি, সেটা হচ্ছে কি মানুষ জাতি। আর এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমস্ত সমগ্র মানব সমাজ। কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে কি করেছেন, তুলে ধরেছেন। এবার আসি আমাদের যে মানুষ জাতি, এতক্ষণ যে মানুষ জাতি সম্পর্কে বর্ণনা করলাম, সেই মানুষ সম্পর্কে আমরা একটু দেখে নিই। ছবিতে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ফর্সা মানুষ, তাই না? তিনি একটা চেহারা, বাইরের যে চেহারাটা শুধুমাত্র ধলো আর কালো যে তফাৎটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো এখানে কিন্তু এরাও মানুষ, এরা কিন্তু কর্ম করে খাচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা ভেদাভেদ করছি, নিম্ন শ্রেণী বলছি, কিন্তু এরা আসল পরিচয় মানুষ। এবার আসি সাদা আর কালোর ব্যবধান। দেখো এইটা হচ্ছে সাদা ফর্সা চামড়ার মানুষ, আর এটা হচ্ছে কালো চামড়ার। কিন্তু এদের এই ভেদটা কিন্তু শুধুমাত্র বাইরে দর্শনে, ভেতরে কিন্তু এরা একটা মানুষ। আর এদের শরীরে যদি কোনো অংশ কাটা যায়, তাহলে সেই অংশটা হবে লাল রক্ত। এখানে আমরা বিভিন্ন ধর্মের দেখতে পাচ্ছি, আমাদের কবিতার মধ্যে আছে ধর্মের কথা বলা হয়েছে, তাই না? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের কথাই বলা হয়েছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা কি করছে, তাদের ধর্মীয় একটা উৎসবে কি করছে, সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করছে। এটা হচ্ছে ধর্মের ভেদ, কিন্তু তার উপরেও দেখো এরা কিন্তু সবাই মানুষ। এরা, এই মানুষটা কিন্তু আলাদা নয়, এরা একটা মানুষ জাতি, মানুষ, যার নাম হচ্ছে মানুষ জাতি। এখানে দেখো একজন ছেলে আর একজন মেয়ে কি করছে, কাজ করছে। সেটা হচ্ছে ছেলে আর মেয়ে, এটা কিন্তু বাইরের তফাৎ, আসলটা হচ্ছে তারা একটা মানুষ। এবার আসি এখানে, ইনি একজন কি ফর্সা মানুষ, তাই না? কিন্তু এর যদি শরীরে কাটা যায় কোনো অংশ, তাহলে সেটা রক্ত কি হবে, প্রবাহিত হবে লাল। তাই আমরা বলতে পারি যে মানুষ বাইরেই শুধুমাত্র আমরা ভেদাভেদ করতে পারি, ভিতরটা নয়। এখানে দেখো, এখানে একটা খ্রিস্টান ধর্মের মানুষ কি করছে, এখানে আছে, এটা হচ্ছে একটা ধর্মের পরিচয় বহন করে, তার ঊর্ধ্বে তিনি হচ্ছে মানুষ। এখানে আমরা হিন্দু ধর্মের আরাধনা করতে দেখছি, যারা করছে তারা সকলেই কিন্তু মানুষ। এখানে দেখো বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন চলাফেরা করছে, এদের আসল পরিচয় এরা হচ্ছে মানুষ। তাহলে আমরা আমাদের আজকের কবিতায় যেটা জানতে পারছি, সেটার মূল বিষয়টা হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে শুধুমাত্র আমরা নিজেরাই আমাদের গণ্ডিটাকে ছোট করছি। আমরা ছোট করে আমরা জাতিভেদ করছি, বর্ণভেদ করছি, ক্ষুদ্র, বৃহৎ, তারপরে সাদা কালো সমস্ত কিছু করছি, আমরা আমাদের পরিসরটাকে কি ছোট করে ফেলছি। কিন্তু সকল কিছু ঊর্ধ্বে সমস্ত পৃথিবী নিখিল, এই পৃথিবীটা কিন্তু সবার বসবাসযোগ্য। এই একই রবি শশী সকলের সাথে সকাল এই স্তরে কিন্তু সবাই আলোকিত হচ্ছে। এই সূর্যের আলো আমরা সবাই পাচ্ছি। আমি ধনী বলে আমি সূর্যের আলো পাবো আর দরিদ্র বলে পাবো না, তা কিন্তু নয়। রবি শশী কিন্তু সকলের সমান, সকলে যেখানে যেই থাকি না কেন সেখান থেকে সবাই আমরা কি করছি, একই পৃথিবীর স্তরে লালিত হচ্ছি। অর্থাৎ পৃথিবীর মধ্যে একই পৃথিবীতে আমরা সবাই বেড়ে উঠছি। কোন জাতি? আমরা হলাম মানুষ জাতি, তাই না? এবার আসি বানান সতর্কতা। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে বানানগুলো আছে সেগুলো খুব ভালো করে চর্চা করবে এবং বানানের প্রতি খুব বেশি যত্নশীল হবে, কারণ বানান ভুল হলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট খারাপ হয়ে যাবে। তাহলে আমরা দেখি জুঝি, জয়ের রস্য দিচ্ছি আর ঝয়ে রস্যইকা দিচ্ছি, জুঝি।
বনেদি এখানে দীর্ঘইকার ব্যবহার করে কিন্তু ভুল হবে। ব্রহ্ম এখানে কিন্তু দেখো যুক্ত খ নয়, এটা কিন্তু এটা হ যোগ ম ব্রহ্ম। আর তোমরা যদি ক যোগ মূর্ধন্য স ভুল হবে, ক যোগ মূর্ধন্য স দিলে ভুল হয়ে যাবে, যুক্ত খ হয়ে যাবে। এটা কিন্তু যুক্ত খ নয়, হ যোগ ম এখানে আছে। ক্ষুধা এই যে এখানে দেখো ক যোগ মূর্ধন্য স আছে। ক্ষুধা খুঁজি রস্বইকার ব্যবহার করবো আমরা, দীর্ঘইকার না। জগৎ এখানে খণ্ডত্ব ব্যবহার করবো, ত নয়। ক্ষুদ্র এখানে দয়র ফলা দিয়েছি, এখানে যুক্ত খ ব্যবহার করেছি। গাথা গাথাতে অবশ্যই আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। এবার আসি শব্দার্থ। আমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দের নির্দিষ্ট কিছু শব্দ আছে, তাছাড়াও আমরা অনেক শব্দের অর্থ কিন্তু মোটামুটি জেনে রাখি। তারপরেও আমরা আজকে যে আমাদের শব্দার্থগুলো দেখিনি। যুঝি যুঝি অর্থ যুদ্ধ লড়াই, যুঝি অর্থ যুদ্ধ লড়াই বনেদি। প্রাচীন সম্ভ্রান্ত তরে তরে হচ্ছে জন্য। ছোপ ছোপ অর্থ রক্তের কোজ অর্থাৎ ছাপ বা দাগ, এটা। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এবার আসি ব্যাকরণ অংশে। আমাদের আজকে ব্যাকরণ অংশ হচ্ছে অভিধান। আমরা অভিধান সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। অভিধান অভিধানকে বলা হচ্ছে শব্দ সংগ্রহের গ্রন্থ। প্রতিটি শব্দের বিস্তারিত পরিচয় লেখা থাকে এখানে। কি থাকে? প্রত্যেকটা শব্দের বিস্তারিত পরিচয় লেখা থাকে, যেমন শব্দটির উৎস কি, কিভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন এবং বর্তমান ব্যবহার কেমন, এর উচ্চারণ কেমন, কোনটি বিশেষ শব্দ, কোনটা বিশেষণ, কোনটা অন্য শ্রেণী, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ওই একটা বইয়ের মধ্যে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয়। তাই বলা হচ্ছে শব্দ সংগ্রহ জাতীয় গ্রন্থই হচ্ছে অভিধান। অর্থাৎ তোমার একটা শব্দ জানা আছে, তার কিন্তু আরো একাধিক অর্থ অথবা নাই জানা থাকতে পারে। আমরা যদি ওই শব্দটা দিয়ে, ওই অক্ষর বর্ণটা দিয়ে শব্দ খুঁজি, তাহলে আমরা হাজার হাজার শব্দ পেতে পারি, এবং সেই শব্দটা বিশেষ্য বিশেষণ না সর্বনাম না অন্য কোন শ্রেণীর, সেটাও কিন্তু আমরা এখানে জানতে পারি। তাই বলা হচ্ছে যে এটা হচ্ছে শব্দ শেখার একটা বিশ্বস্ত গ্রন্থ। তারপরে আমরা দেখতে পেলাম এটার মধ্যে উচ্চারণ কেমন হবে, বর্তমান অবস্থা কেমন, অতীতে প্রাচীনে কেমন ছিল, সমস্ত কিছু। তাই এক কথায় আমরা বলতে পারি অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ। অভিধান হচ্ছে বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ। এবার আসি অভিধানের একটু চেহারাটা দেখুন কেমন হয়, তাই না? এই যে এইরকম ভাবে আমাদের বাংলা একাডেমি প্রণীত একটা বই আছে, তোমরা অনেকেই চেনো, অনেকের বাসায় এটা আছে, অনেক মোটা একটা বই, কিন্তু প্রথম কাভার পেজটা কিন্তু এইরকম। এটাকে বলা হচ্ছে ব্যবহৃত বাংলা অভিধান। আর এইটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক আরেকটা বই, যেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা করা। এটাও কিন্তু ইংরেজিতে আমরা কি বলি, ডিকশনারি হিসেবে কিন্তু সবাই চিনি। এটাকে অভিধান, বাংলায় বলছে অভিধান, আর ইংরেজিতে বলা হচ্ছে ডিকশনারি। তাহলে আমরা অভিধানটা একটু দেখে নিলাম, তাই না? এবার আসি বাংলা অভিধান। কিভাবে বাংলা অভিধানটা হলো দেখো। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করে খ্রিস্টান মিশনারি ম্যানুয়াল দ্য আসেনসন। তার রচিত বাংলা পত্রগীত ভাষার কোষ গ্রন্থটি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। তিনি কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গভাষা বিধান কে বাংলা অভিধান হিসাবে গ্রহণ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানীতে প্রথম কি করা হয়েছিল, লিসবন, পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা প্রকাশিত করেছিলেন ম্যানুয়াল দ্য আসেনসন। তিনি ছিলেন খ্রিস্টান মিশনারি, কিন্তু সেটা কিন্তু অভিধান হিসেবে গ্রহণ করা হয়নি। এটা আবার 1817 খ্রিস্টাব্দে রামচন্দ্র বিদ্যাবাগীশ কি করলেন, প্রণীত করলেন, যার নাম দিলেন বঙ্গভাষা বিধান। ভালো করে লক্ষ্য করো, বঙ্গ ভাষা বিধান, এখানে কিন্তু অভিধান বলা হয়নি, বঙ্গ ভাষা বিধান, ভালো করে লক্ষ্য করবে। এবার আসি আমরা বাংলা অভিধানটা কি। পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু এই যে এত অভিধান প্রকাশ করছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রণীত বাংলা একাডেমির অভিধান, যেটা তোমরা ইতিপূর্বে বইটা দেখেছো, তাই না? সেটাকে বলা হচ্ছে যে হলো বাংলা একাডেমির প্রণীত অভিধান, যার অবদানটা গুরুত্বপূর্ণ। এবার আসি ভুক্তিটা কি। অভিধান তো দেখলাম যে শব্দ সংগ্রহ গ্রন্থকে বলা হচ্ছে, কিন্তু এইটাকে ভুক্তিটা কিভাবে আসলো? অভিধানকে আমরা বই খুললে তো আমরা অনেক শব্দ পাই, কিন্তু সেটার একটা তো নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মটাকে বলা হচ্ছে ভুক্তি, অর্থাৎ অভিধানের শব্দ সাজানোর নিয়মকে বলা হচ্ছে ভুক্তি।
যেমন আমরা কোন বর্ণের পরে কোন বর্ণটা পাবো, কোন বর্ণের পরে কোনটা আসছে, আগে কোনটা আছে, এটাকে এই নিয়মটাই হচ্ছে ভুক্তি নিয়ম। তাহলে আমরা অভিধানের ভুক্তি নিয়মটা দেখে নিই। অভিধানের শব্দ ভুক্তির নিয়ম কিভাবে আমরা খুঁজে পাবো। একটা এইরকম মোটা বই, তার মধ্যে চট করে তুমি একটা শব্দ খুঁজবা, তুমি তো মনে হবে যে সাগরের মধ্যে পড়ে যায় হাবুডুবু হল, তাই না? কিন্তু যদি আমরা সুনির্দিষ্ট একটা নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই আমাদের সেই শব্দটা খুঁজে পেতে সহজ হবে এবং খুব সুন্দর চমৎকার ভাবে সঠিক সময় খুব তাড়াতাড়ি আমরা শব্দটা খুঁজে পাবো। নিয়মটা আমরা দেখে নিই। সব ভাষারই অভিধানের শব্দের এই ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুযায়ী হয়। আর সব ভাষায় যে অভিধান আছে না কেন, সব ভাষায় একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মে বর্ণক্রম অনুযায়ী সেটা সাজানো হয়। যেমন আমাদের সবার জানা আছে স্বরবর্ণ স্বরীয় থেকে কি পর্যন্ত ও পর্যন্ত, আর ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এখন যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি স্বরবর্ণ ক, স্বরীয় স্বরে রস্বই দীর্ঘ রস্বই এভাবে ও পর্যন্ত। উল্লেখ্য যে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু আমরা তো সবাই জানি যে আমাদের স্বরবর্ণ কয়টি 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই যখন আমার স্বরবর্ণ 11টি শেষ হয়ে যাচ্ছে তারপরে আমার ব্যঞ্জন বর্ণের শেষের 3টা কিন্তু চলে আসছে। সেটা কি একটা হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এটা হচ্ছে স্বরবর্ণের পরে কিন্তু বসবে। তাই তোমরা যদি এই জাতীয় কোনো ইয়ে দিয়ে খুঁজতে চাও শব্দ অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু যদি খুঁজতে চাও তাহলে কিন্তু স্বরবর্ণের পরের অংশে খুঁজবে, তাহলে পেয়ে যাবে। ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যঞ্জন বর্ণ যেটা সেটার আগে ব্যবহার হচ্ছে। এবার আসে যুক্তক্ষর। যুক্তক্ষর একটা যুক্ত বর্ণ হলেও এটা অভিধানের ক বর্ণের পরে কিন্তু ব্যবহার হচ্ছে। যখন তোমার ক শেষ হয়ে যাবে, ক বর্ণ দিয়ে সমস্ত শব্দ শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু বর্ণ রূপে আসবে যুক্তক্ষর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বরবর্ণের পরে আসবে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, তারপরে আসবে ক, ক এর পরে আসবে যুক্তক্ষর, তারপরে স্বাভাবিক নিয়মে খ গ এরকম করে চলে আসবে। যেমন দেখো বাংলা অভিধানে গৃহীত বর্ণক্রমগুলো নিম্নরূপ, অর্থাৎ স্বরীয় স্বরীয় রস্বই দীর্ঘই রস্য রি এ ওই ও অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এবার আসবো ক যুক্ত খ, তারপরে খ গ ঘ এরকম ভাবে সমস্ত হ পর্যন্ত আমাদের শেষ পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, শব্দ সাজাবো কি করে, শব্দটা কেমন হবে, এই সবগুলো আমরা জেনে নিলাম। আর কি জানলাম, মানুষ জাতি কবিতাটা সম্পর্কে। তাহলে আমরা এতক্ষণ যা করলাম তার উপরে একটু আমরা মূল্যায়ন করে নিই। সবাই দেখি তো প্রশ্ন উত্তরগুলো দিতে পারি কিনা। দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেছে। ব্রাহ্ম শূদ্রী কোন সম্প্রদায়ের বর্ণভেদ? আমরা কোন সম্প্রদায় দেখেছি? হিন্দু সম্প্রদায়ের। ব্রাহ্মণ হয়, শূদ্রী হয়, এরা এভাবে বর্ণভেদটা করে। জনমবেদী কি? জনমবেদী হচ্ছে জন্মস্থান বা সূতিকাগার। নিখিল শব্দের অর্থ কি? নিখিল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। কত বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন? কত বছর বয়সে? মাত্র 40 বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন। তাহলে তোমরা মোটামুটি কি করলে, ধারণা পেয়ে গেলে। আগামীতে তোমরা কি করতে পারবে, মূল্যায়নটা চমৎকার ভাবে লিখতে পারবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।